আরেকটা সমন্বয় ভ্যাট। অনেকের প্রশ্ন, ভ্যাট ভুল হয়, তো কিভাবে ভ্যাটের সমাধান হবে সেটা বলে দিচ্ছি। দেখেন, আপনাদের প্রশ্নে কিন্তু এইভাবে থাকে, ভ্যাট সহ ক্রয়, ভ্যাট সহ বিক্রয়, আর অন্যান্য তথ্যতে এরকম বলা থাকে। অনেক সময় কিচ্ছু বলা থাকে না। সো এখানে যদি কিছু বলা নাও থাকতো, তাও একই কাজ হতো। অর্থাৎ এইটুকু বলা থাকলেও যা সলভ, এটা বলা থাকলেও কি একই সলভ, আলাদা কিছু না। তো এবার কিভাবে এটা আমরা সলভ করব, খেয়াল করে দেখো। ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়েছে, আবার ভ্যাট সহ বিক্রয় করা হয়েছে। একটা কথা খেয়াল করো, ভ্যাট কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা কিন্তু বাংলাদেশ সরকারের আয়ের উৎস। আর এটা দিবে হচ্ছে কনজিউমার, যে প্রোডাক্টটা কিনতেছে ব্যবহারের জন্য, সে কিন্তু ভ্যাট দেবে। আর নিবে কে? বাংলাদেশ সরকার। সো ব্যবসায়ী বা কোম্পানি কিন্তু কখনো প্রোডাক্টের উপরে ভ্যাট দেয় না, তারা সরকারের হয়ে আদায় করে দেয়। তো এই ফাংশনটাই আমরা দেখব। তো ভ্যাট বিক্রয়ের মধ্যেও আছে, ক্রয়ের মধ্যেও আছে। মনে রাখবা, ভ্যাট ব্যবসায়ীর জন্য খরচও না, পণ্যের যে ভ্যাট সেটা ব্যবসায়ীর জন্য খরচও না, আয়ও না। তো যেহেতু আয় বিবরণীতে বসে হচ্ছে কি আয় আর খরচ, তাহলে যেহেতু ভ্যাট, পণ্যের ভ্যাট ব্যবসায়ীর কাছে খরচ আয় কোনোটাই না, সো কেন এটা আয় বিবরণীতে বসবে? যেহেতু বিক্রয়ের মধ্যে এবং ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বাদ দিয়ে দিতে হবে। তো যখন তোমরা আয় বিবরণী করার সময় যখন বিক্রয় লিখছো, কি লিখছো? বিক্রয়। এই যে বিক্রয় কত টাকা? 6,90,000। এখান থেকে বিক্রয়ের মধ্যে যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে সেটাকে বাদ দিয়ে দেবা। এখন এটাকে বের করবা কি করে? বিক্রয় 6,90,000, তাকে ভাগ দিবা 115 দিয়ে, আর গুণ দিতে হবে 15 দিয়ে। 115 দিয়ে কেন ভাগ দিচ্ছি? কারণ ভ্যাট সহ বিক্রয়, তার মানে এখানে বিক্রয় যদি 100 টাকা হয়, ভ্যাট যদি 15 টাকা হয়, তাহলে ভ্যাট সহ বিক্রয় কত? 115। তাই আমরা 115 দিয়ে ভাগ দিয়েছি, আর 15 দিয়ে গুণ দিচ্ছি, দিয়ে ভ্যাট বের করছি। তো বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে কত? সো এটাকে যদি কাটাকাটি করি 6 হয়, অর্থাৎ 6,000, আর এদিকে 15, 90,000 টাকা ভ্যাট অন্তর্ভুক্ত আছে বিক্রয়ের মধ্যে। সো যেহেতু ভ্যাট ব্যবসায়ীর কাছে আয় নয়, সো এটা যেহেতু বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সো এটাকে আয় বিবরণীতে দেখানো যাবে না, তাই বিক্রয় থেকে এটা বাদ দিতে হবে। ভ্যাট চলতি হিসাব 90,000 বাদ দিয়ে নেট বিক্রয় নির্ণয় করবা। ওকে, 6 লক্ষ টাকা। এক্ষেত্রে আমি কিছু কথা তোমাদের বলে রাখছি, খুব মনোযোগ দিয়ে দেখবা। অনেকের প্রশ্ন, ভ্যাট বিক্রয় থেকে কখন বাদ দেব? বিক্রয় থেকে অন্য যতগুলো সমন্বয় আছে সবগুলো যোগ বিয়োগ করার পরে সবার শেষে যে অ্যামাউন্ট, যেমন অনেক সময় অলিখিত বিক্রয় থাকতে পারে, অলিখিত বিক্রয় থাকতে পারে, বিক্রয় ফেরত থাকতে পারে, মুনাফাবিহীন বিক্রয় থাকতে পারে, এরকম যতগুলো সমন্বয় আছে, যেমন বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ করবা, বিক্রয় ফেরত থাকলে কি বাদ দিবা, মুনাফাবিহীন বিক্রয় থাকলে কি বাদ দিবা। এইগুলো যোগ বিয়োগ করার পরে যেই অ্যামাউন্টটা বের হবে তাকে 115 দিয়ে ভাগ দিবা। ডাইরেক্ট রেয়া মিলে যে বিক্রয় আছে তাকে কিন্তু 115 দিয়ে ভাগ দিবে না, সবগুলো যোগ বিয়োগ করে যে অ্যামাউন্ট তাকে 115 দিয়ে ভাগ দিবা। কারণ বলতে পারো, আমি কেন রেয়া মিলের অ্যামাউন্টটাকে 115 দিয়ে ভাগ দিলাম? এখানে অন্য কোনো সমন্বয় নেই, এখানে বলা নেই বিক্রয় ফেরত, বলা নেই অলিখিত বিক্রয়। যদি এগুলো বলা থাকতো, তাহলে আমরা আগে বিক্রয়ের সাথে ওই অ্যামাউন্ট, অলিখিত বিক্রয়, বিক্রয় ফেরত যোগ বিয়োগ করে যে অ্যামাউন্ট বের হতো তাকে 115 দিয়ে ভাগ দিতাম, আর 15 দিয়ে গুণ দিতাম। এটা করলে বের হবে কি? ভ্যাট। ঠিক আছে, তো ভ্যাট বাদ দিয়ে আমরা বিক্রয়ের অ্যামাউন্টটাকে লিখলাম। এবার বিক্রয় থেকে তোমরা কি বাদ দাও? সরি, এটা হলো কি নিট বিক্রয়, তাই না? এই যে নিট বিক্রয়, এই নিট বিক্রয় থেকে তোমরা কি বাদ দাও? বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে তোমরা বাদ দাও কি? বিক্রিত পণ্যের ব্যয়। এখন তোমরা জানো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় কিসের প্রয়োজন? এটাকে একটু উপরে উঠিয়ে নিচ্ছি। বিক্রিত পণ্যের, আচ্ছা লাভ হলো না তো উঠিয়ে,
আচ্ছা, এটাকে আবার যেই জায়গায় রেখে দিই। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় তোমাদের ক্রয়ের প্রয়োজন। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আমরা নিট ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুর যোগ করি আর বাদ দিই কি সমাপনী মজুর। সো এখন দেখছি ক্রয়ের মধ্যেও ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তাহলে ক্রয় লিখবা এট ফার্স্ট। এখানে ক্রয় আছে 3,45,000। এবার ক্রয় থেকে যতগুলো যোগ বিয়োগ আছে, যেমন ক্রয় ফেরত থাকতে পারে, বাদ দিবা। অলিখিত ক্রয় মানে অহিসাবভুক্ত ক্রয় যোগ করবা। বিনামূল্যে পণ্য বিতরণ থাকতে পারে, বাদ দিবা। এভাবে যতগুলো যোগ বিয়োগ আছে সব করবা। করার পরে যে অ্যামাউন্টটা পাওয়া যাবে সেই অ্যামাউন্টটাকে 115 দিয়ে ভাগ দিবা আর 15 দিয়ে গুণ দিবা। আমি ডাইরেক্ট 3,45,000-কে 115 দিয়ে ভাগ দিলাম কেন? যেহেতু এই একই কথা, ক্রয়ের সাথে যোগ বিয়োগ করার মতো কিছু নেই, অলিখিত ক্রয়, ক্রয় ফেরত কিচ্ছু দেওয়া নেই। দ্যাটস ওয়াই ডাইরেক্ট রেয়ামিলে যে অ্যামাউন্ট তাকে 115 দিয়ে ভাগ দিলাম। তো তোমরা খেয়াল রাখবা, যদি ক্রয় থেকে যোগ বিয়োগ করার মতো কিছু থাকে তাহলে যোগ বিয়োগ করে যে অ্যামাউন্ট তাকে 115 দিয়ে ভাগ দিবা, যদি না থাকে তাহলে ডাইরেক্ট যে অ্যামাউন্ট তাকে 115 দিয়ে ভাগ দিবা আর 15 দিয়ে গুণ দিবা। তাহলে এটাকে কাটলে হয় 3, অর্থাৎ 3,000। আর তাহলে টোটাল কত হচ্ছে? 45,000। তাহলে এবার ক্রয় থেকে ভ্যাট বাদ দিবা, ভ্যাট চলতি বাদ দিয়ে দিবা, দিয়ে তোমরা নিট ক্রয় নির্ণয় করবা 3 লক্ষ টাকা। তো দেখো, ভ্যাট ক্রয়ের মধ্যেও ছিল, বিক্রয়ের মধ্যেও ছিল। আমরা ক্রয় থেকেও বাদ দিয়ে দিয়েছি, বিক্রয় থেকেও বাদ দিয়ে দিয়েছি, কারণ পণ্যের যে ভ্যাট সেটা ব্যবসায়ের জন্য খরচও না, আয়ও না। আর খরচ আয় না হলে তো আয় বিবরণীতে বসবে না, তোমরা জানোই, কারণ আইবির মধ্যে আয় আর খরচ বসে শুধু। সো ভ্যাট আইবির মধ্যে বসলো না, এটা আসবে আর্থিক অবস্থায়। কেন বলে দিচ্ছি। দেখো, বিক্রয়ের মধ্যে ভ্যাট ছিল কত? 90,000 বের করেছি আমরা। ক্রয়ের মধ্যে ভ্যাট ছিল কত? 45,000। তার মানে আমরা মানে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে আমরা একটা প্রতিষ্ঠানের কিন্তু হিসাব রাখছি, এসকে লিমিটেড একটা কোম্পানি। তো এসকে লিমিটেড বিক্রয়ের ফলে কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করেছে কত? 90,000। পণ্য বিক্রি করে কাস্টমারের কাছ থেকে ভ্যাট আদায় করেছে কি? 90,000 টাকা। আর সরকারকে পে করেছে কত? ক্রয়ের ফলে দেই, সরকারকে পে করেছে কত? 45,000 টাকা। তাহলে সরকারের টাকা এখনো কিন্তু এসকে লিমিটেড কোম্পানির পকেটে ঢুকে আছে। তাহলে এসকে লিমিটেড সরকারের হয়ে ভ্যাট আদায় করে, আদায়কারী কিন্তু সে। তাহলে সে আদায় করেছে 90,000, কিন্তু সে বাংলাদেশ সরকারকে দিয়েছে কত? 45,000 টাকা। তার মানে এখনো বাংলাদেশ সরকার তার কাছ থেকে 45,000 টাকা ভ্যাট পাবে। সো যতক্ষণ এটা সরকারি কোষাগারে জমা না দিবে ততক্ষণ এটা দায়। সো আমরা ডিসেম্বর 31 তারিখে যেহেতু হিসাব রাখছি, সো এই মুহূর্ত পর্যন্ত যেহেতু এই টাকাটা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি, সো আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে চলতি দায় অংশে, কোন অংশে? চলতি দায় অংশে তোমরা ভ্যাট চলতি হিসাব নামে 45,000 টাকাকে দায়ে দেখাবা। লজিক কি দায় দেখানোর? সরকারকে দিয়েছে 45, কিন্তু কনজিউমারের কাছ থেকে ভ্যাট আদায় করেছে 90,000। তার মানে এক্সট্রা ভ্যাট আদায় করছে কত? 45,000, যেটা এখনো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। সো যতক্ষণ জমা দেওয়া হবে না ততক্ষণ কি দায়। তো এই হচ্ছে তোমাদের এই যে সমন্বয়, এটার সমাধান। তবে এখানে যদি কিছু ব্যতিক্রম থাকে তখন কি করবা? যেমন কথার কথা, ক্রয়ের ভেতরে যে ভ্যাটটা আছে এটা ধরে নাও এটা 45,000 না, এটা 95,000। এবার কি হবে যদি এরকম হতো, ক্রয় ভ্যাট যদি বেশি হয়? তোমাদের ভাষায় বলি, বিক্রয় ভ্যাটের চেয়ে যদি ক্রয় ভ্যাট বেশি হয়, ক্রয়ের ফলে সরকারকে দিয়েছে কত? 95, কিন্তু কনজিউমারের কাছ থেকে পণ্য বিক্রি করে আদায় করছে কত? 90,000। তার মানে কোম্পানি অতিরিক্ত ভ্যাট দিয়েছে, অগ্রিম ভ্যাট দিয়ে রাখছে সরকারকে কয় টাকা?
5,000 টাকা। এই দুটার পার্থক্য করবা অলওয়েজ, অলওয়েজ কি করবা, পার্থক্য করবা। যেমন আমরা এর আগে পার্থক্য করলাম 90,000 আর 45,000, পার্থক্য করে আদায় করেছে বেশি, সো এটাকে দায়ে দেখাইছি। এবার পার্থক্য করো, ক্রয়ের ফলে, ক্রয়ের ফলে দিয়েছে 95 কিন্তু বিক্রয়ের ফলে আদায় করেছে 90, সো 5,000 টাকা অগ্রিম ভ্যাট দিয়েছে। এবার চলতি সম্পদ, চলতি দায় নয়, এবার দেখাতে হবে কি চলতি সম্পদে ভ্যাট চলতি হিসাব নামে 5,000 টাকা দেখাবো। কারণ এবার যদি এই ধরনের থাকে, তোমাদের অঙ্কে কিন্তু এরকমও থাকে যে ক্রয় ভ্যাট বেশি বিক্রয় ভ্যাট কম, ক্রয়ের ফলে দিয়েছে 95, বিক্রয়ের ফলে আদায় করেছে 90, সো বেশি দিয়ে রাখছে, চলতি সম্পদে দেখাবো। আর যদি এরকম থাকে ক্রয়ের ফলে দিয়েছে 45 কিন্তু বিক্রয়ের ফলে ভ্যাট আদায় করেছে 90, সো এখনো গভর্নমেন্ট কোম্পানির কাছ থেকে টাকা পাবে, যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ দায়, সেক্ষেত্রে 45,000 দায় দেখাবো। এই হচ্ছে তোমাদের ভ্যাটের সমাধান। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।